আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা আজকে কি পড়াবো আপনাদের? একটু ওয়েট। আচ্ছা আজকে আপনাদের কি পড়াবো আমি? কতটুকু পড়াইছিলাম গত ক্লাসে? গত ক্লাসে শ্রমাইন অনুযায়ী এটা তো পড়াইছেন। মহিলাদের শ্রমিক নিয়োগ পড়াইছি। জি। বিরোধ পড়ানো হয়েছে। আচ্ছা শিল্প বিরোধ তদন্ত নিষ্পত্তি এটা পড়াইছি। মালিক কি বিনা নোটিশে কোন স্থায়ী শ্রমিকের চাকরির অবসান ঘটাতে পারে কিনা? না এটা পড়াইনি, এটা কখন পড়াইলাম আমি? এটা কি পড়াইছি? না আপু এটার উপর এটা না। এটা পড়াই, এটা পড়াবো। আচ্ছা কি বলছে, মালিক কি বিনা নোটিশে কোন স্থায়ী শ্রমিকের চাকরি সংশোধন করতে পারে কিনা? ঠিক আছে, না পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারে। কোন কোন ক্ষেত্রে পারবে এবং সেই ক্ষেত্রে তার কি কি শর্ত পূরণ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এই জিনিসটাই দেখি। দেখেন, কোন শ্রমিকের চাকরি সমাপ্ত হওয়াকেই চাকরি থেকে অবসান বলা হয়, এটা আমরা সবাই বুঝি। মানে চাকরি থেকে চাকরিচ্যুত হওয়া মানে হচ্ছে চাকরির অবসান। একটা হইতেছে তার যেমন গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জবের একটা নির্দিষ্ট এজ থাকে যে আপনি এত বছর চাকরি করতে পারবেন, ওই বছরের পরে শেষ, আপনি আর চাকরি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে প্রাইভেট জবেরও কিছু টাইম লিমিটেশন থাকে, আবার অনেক সময় দেখা যায় যে ছাঁটাই হয়ে যায়। ঠিক আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ছাঁটাই করতে গেলে কিছু শোকজ নোটিশ দেখা যায়, যেটা আমাদের প্রাইভেট জবেও দেখাতে হয়। কিন্তু গভর্নমেন্ট জব পাওয়া যেমন সহজ না, ঠিক তেমনি জবটা চলে যাওয়া খুব একটা সহজ না। ঠিক আছে, বাট প্রাইভেট জব আপনার ইজিলি চলে যায়। তো এনিওয়ে আমরা এখন দেখি বিষয়টা কি। কোন শ্রমিককে চাকরি থেকে সমাপ্ত হওয়াকেই চাকরি থেকে অবসান বলা হয়। চাকরি থেকে অবসান বিভিন্ন ভাবে হতে পারে। শ্রমিক চাইলে নিজে থেকে চলে যাইতে পারে, আবার মালিকও অনেক সময় শ্রমিককে চাকরি থেকে বাদ দিতে পারে। অবসান মানে বাদ দেওয়া। আচ্ছা দেখেন, কোন শ্রমিক তার নিজের চাকরির অবসান ঘটাতে পারবে কিনা সেই সম্পর্কে শ্রম আইন 2006 এর 27 বিধানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমি একটা জব নিছি, আমি চাইলেই এই জবটা থেকে আমি রিজাইন করতে পারবো, রিজাইন লেটার জমা দিলেই আমার জব চলে যাবে। কিন্তু এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে, মানে আমি হুট করে একটা জব ছেড়ে চলে যেতে পারবো না। দেখেন কি কি বলা আছে, যে ক্ষেত্রে মালিক বিনা নোটিশে স্থায়ী শ্রমিককে চাকরি থেকে অবসান দিতে পারে, অর্থাৎ পার্মানেন্ট যারা। আচ্ছা এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে, আপনারা যারা এখানে জব হোল্ডার আছেন মোটামুটি হয়তো বা জানেন বিষয়গুলো। একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে আপনার পার্মানেন্ট জব। ধরেন আপনি একটা কোম্পানিতে বা একটা অফিসে চাকরি করতেছেন, ঠিক আছে, আপনি টেম্পোরারি ভাবে চাকরি করতেছেন। ওকে, তো টেম্পোরারি ভাবে চাকরি করতেছেন, আপনাকে ওখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে মানে এতদিন পর্যন্ত যদি আপনি নিষ্ঠার সাথে ওখানে কাজ করেন তাহলে হয়তো আপনি পার্মানেন্ট হয়ে যাবেন, এরকম। আর সেই জিনিসটাই বলা হয়েছে। এখন আপনি যখন পার্মানেন্ট চাকরিজীবী, তখন সেই ক্ষেত্রে যদি আপনাকে আপনার মালিক বাদ দিতে চায়, তখন সেই ক্ষেত্রে আপনার কিছু রুলস রেগুলেশন তার মানতে হবে, অর্থাৎ বিনা নোটিশে আপনাকে ছাড়া যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার বিনা নোটিশে আপনাকে বাদ দিতে পারে, সেটা কি সেটা দেখেন। অসৎ শ্রমনীতি আইনের 23-1 ধারা অনুযায়ী কোন শ্রমিকের অসদাচরণ করলে তার শাস্তি হলো তাকে চাকরি থেকে বরখাস্ত করা। দেখেন, আপনি একজন পার্মানেন্ট চাকরিজীবী, এখন আপনাকে বিনা নোটিশে কোনো মালিক চাকরি থেকে বিচ্যুতি
দিতে পারে না, অর্থাৎ চাকরি থেকে আপনাকে বরখাস্ত করতে পারে না। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা নাকি ওই কোম্পানির রুলসটাকে ভঙ্গ করছে, অর্থাৎ অসৎ আচরণ করছেন। এখন অসৎ আচরণ জিনিসটা কি সেটা একটু বলি। লাইক আপনি চুরি করছেন, অথবা আপনি হয়তোবা সেখানকার যে রুলস গুলো আছে, প্রত্যেকটা কোম্পানি বা প্রতিষ্ঠানের কিন্তু একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকে। হ্যাঁ, সেই রুলস রেগুলেশন গুলা যদি আপনি না মেনে চলেন, ঠিক আছে, তাহলে সেইটা। আবার ধরেন আপনি জালিয়াতি, চোরাকারবারি এই ধরনের কোনো কাজ করছেন যেটা নাকি কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে বা কোম্পানির পরিবেশ নষ্ট করছে, তাহলে এগুলাকে বলা হয় অসৎ আচরণ। লাইক আমরা যেমন লয়ার, এখন দেখেন আমরা আহ, যখন বার কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিয়ে আমরা যখন আপনার সনদটা নিতেছি, সার্টিফিকেটটা নিতেছি, তখন কিন্তু আমরা বার কাউন্সিলের কাছে কি হয়ে যাচ্ছি, বার কাউন্সিলের কাছে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, অর্থাৎ বার কাউন্সিলের যে রুলস রেগুলেশন গুলো ঠিক করা হয়েছে আমাদের জন্য, সেগুলো আমাদেরকে মেনে চলতে হয়। এখন কোনো কারণে যদি আমি সেই রুলস গুলা ভঙ্গ করি, এখন লাইক ধরেন আমি একজন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিলাম, কিন্তু আমি তার কেসটা লড়লাম না ঠিক মতো, ওকে, অথবা ধরেন ক্লায়েন্টের সাথে আমি খারাপ আচরণ করছি, যেটা কিনা তার উপর অনেক বড়, মানে তার কেসের উপর, তার মামলার উপর অনেক বড় হ্যাম্পার আনছে, অথবা ধরেন আমি আদালতে এজলাসে দাঁড়ায় আমি হয়তোবা আমার যে সহ আইনজীবী তার সাথে খারাপ আচরণ করছি, বা আদালতকে আমি অবমাননা করছি, এই ধরনের কাজ যদি করে থাকি, তাহলে দেখেন আমি কি করছি, বার কাউন্সিলের রুলসটা ভঙ্গ করছি না, তাহলে এই ক্ষেত্রে আমার এই কাজটাকে অসৎ আচরণ বলা হবে। অর্থাৎ সোজা কথা, আপনি যেই কোম্পানি বা প্রতিষ্ঠানের আন্ডারে জব করতেছেন, অর্থাৎ যার আন্ডারে আপনি আসছেন, তার কথা মতো যদি আপনি না চলেন, তার রুলস রেগুলেশন যদি আপনি ভঙ্গ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই কাজটাকে বলা হবে অসদাচরণ। এবং এই অসদাচরণের জন্যই মূলত একজন মালিক তার শ্রমিককে বিনা নোটিশে কি করতে পারে, বরখাস্ত করে দিতে পারবে। অর্থাৎ অসদাচরণ যদি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মালিক কি করতে পারে, মূলত তিনটা কাজ করতে পারে। একটা হচ্ছে বরখাস্ত, সাময়িক সময়ের জন্য বরখাস্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম, ধরবেন, দেখবেন সরকারি চাকরিগুলাতে, ধরেন আপনি যদি কোনো একটা অন্যায় করে থাকেন, বা আপনি অন্যায় করেন নাই, আপনি ভিকটিম, ঠিক আছে, মানে আপনার উপর কোনো এলিগেশন আসছে, তখন কিন্তু সেটা তদন্ত করার জন্য কিছুদিনের জন্য আপনাকে সাসপেন্ড করে রাখা হয়। আপনি অবশ্য সেই টাকাটা পান, যে কয়দিন আপনি কাজ করতেছেন না, আপনাকে সাসপেন্ড করা হয়েছে, সেই টাকাটা কিন্তু আপনার মাইট জানে। এটা যে খেয়াল করছেন বিষয়টা? হুম, সরকারি চাকরির ক্ষেত্রে এটা খেয়াল করছেন? আচ্ছা, একজন পুলিশ অফিসার, ফর এক্সাম্পল একজন পুলিশ অফিসার, তার বিরুদ্ধে কোনো একটা এলিগেশনস আসছে, তখন তাকে সাসপেন্ড করলো, অর্থাৎ সাময়িক সময়ের জন্য একটা নির্দিষ্ট 6 মাস, 3 মাস, 1 মাস, ঠিক আছে, এরকম একটা টাইম পিরিয়ডের জন্য তাকে কি করা হলো, সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ সে ওই সময় চাকরি করতেছে না। হ্যাঁ, কিন্তু তাই বলে কিন্তু তার টাকাটা মাইট যাবে না, সে কিন্তু তার স্যালারিটা ঠিকই বাসায় বসে পাবে। ওকে, তাহলে এইটাকে বলা হয় সাময়িক সময়ের জন্য বরখাস্ত করতে পারে। আর বহিষ্কার মানে একেবারে চাকরি থেকে ছেড়ে, মানে আপনার আর চাকরি নেই, শেষ, আপনার আর চাকরি থাকলো না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তাহলে দেখেন এই এই বিষয়টা কি বলছে, যে শ্রম আইন 2006-27 বিধান অনুযায়ী কি বলা হয়েছে, যে একজন মালিক একজন শ্রমিককে তার অসৎ আচরণের জন্য বিনা নোটিশে কি করতে পারে, চাকরি থেকে বরখাস্ত করতে পারে। তবে এই ক্ষেত্রে এই যে বরখাস্ত করতে হলে তাকে নোটিশ দিতে হবে, বাট নোটিশ প্রদান যদি না করে, তবে তার পরিবর্তে উক্ত সময়ের মজুরি প্রদান করতে হবে। কোন শ্রমিক যদি ফৌজদারি অপরাধ করে অথবা এই আইনের 24 ধারার অধীন কোন অপরাধ করে, তাহলে তাকে বিনা নোটিশে বরখাস্ত করবে। আচ্ছা, এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করি আমি। বিষয়টা বলতেছে, যদি আপনি কোনো মানে এমন কোনো কাজ করেন যেটা কিনা ফৌজদারি কোনো অপরাধ না, সেই ক্ষেত্রে আপনাকে নোটিশ দিতে হবে, ঠিক আছে, নোটিশ দিয়ে তারপরে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। কিন্তু যদি আপনি এমন কোনো কাজ করেন যেটা নাকি ফৌজদারি অপরাধ, লাইক ওই যে বললাম না, জালিয়াতি, তারপরে হচ্ছে আপনার চুরি, এই ধরনের কোনো কাজ যদি হয়ে থাকে যেটা নাকি আপনার ফৌজদারি অপরাধের মতো একটা কাজ, সেই ক্ষেত্রে আপনার নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, বিনা নোটিশে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এটা কোথায় বলা হয়েছে, এই আইনের ধারা 24-এ বলা হয়েছে। ওকে, আর ধারা 23-এর কি বলা হয়েছে,
যদি কোনো কারণে মনে করেন অসৎ আচরণের জন্য যদি কোনো মালিক তার শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে নোটিশ দিতে হবে। যদি কোনো কারণে নোটিশ না দেয় তাহলে ওই সময়কার যে স্যালারিটা সেটা তাকে দেয়া হবে। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে এখানে বলা হয়নি ওইভাবে। সরকারি চাকরি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আর বলার দরকার নাই যে নোটিশ দিল কি না দিল, আমাকে সাসপেন্ড করে দিল। আপনাকে নোটিশ দিয়ে সাসপেন্ড করুক বা বিনা নোটিশে সাসপেন্ড করুক না কেন, আপনি ওই সময়কার যে স্যালারিটা সেই স্যালারিটা আপনি পাবেন। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে এখানে কিছু আপনার রুলস রেগুলেশন থাকে। এখানে আসলে অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আপনার চাকরি যে ওই সময়কার যে স্যালারিটা সেই স্যালারিটা দেয় না, বা দিলেও সেখান থেকে 20% কেটে দেয়, বা 50, অনেক সময় দেখা যায় যে 50% 60% এরকমই কেটে দেয়। ওকে, দেখেন, কোন শ্রমিককে বরখাস্ত করতে হলে তার চাকরির মেয়াদ অবিচ্ছিন্নভাবে কমপক্ষে 1 বছর হলে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করতে হবে। এই জিনিসটা একটু বুঝেন। অর্থাৎ কেউ যদি অবিচ্ছিন্নভাবে 8 বছর চাকরি করে তাহলে 8-15 120 দিনের মজুরি আপনাকে প্রদান করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ সোজা কথা হচ্ছে, যদি আপনার চাকরির মেয়াদ 1 বছর হয় তাহলে যে ক্ষতিপূরণটা সেই ক্ষতিপূরণ সহ আপনার প্রত্যেক বছরের জন্য 15 দিনের, অর্থাৎ যেহেতু 1 বছর তাহলে সেই 1 বছরের মধ্যে আপনি 15 দিনের মজুরি, অর্থাৎ মজুরি মানে হচ্ছে স্যালারি যেটা, সেইটা আপনি পাচ্ছেন। আর যদি সেটা হয় 8 বছর তাহলে আপনি হিসাব করেন 15 দিন 15 দিন করে আপনি টাকা পাবেন। সোজা কথা, প্রত্যেক বছরে 15 দিন 15 দিন করে যে টাকাটা আপনার আসবে সেই টাকাটা আপনি পাবেন। বুঝতে পারতেছেন? 1 বছরে কত দিন? 365 দিন। এই 365 দিনের জায়গায় মাত্র 15 দিনের টাকাটা আপনি পাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ? আচ্ছা, এই কথা। এটা কোথায় বলছে? 24 ধারায় বলা হয়েছে যে বিনা নোটিশে বরখাস্ত করা যাবে, কিন্তু বিনা নোটিশে বরখাস্ত করলেও সেক্ষেত্রে আপনার টাকাটা আপনি পাবেন, কিন্তু দেখেন যদি মানে বছরে 15 দিনের টাকাটা পাবেন আর কি, ক্ষতিপূরণ সহ। এই দ্যাটস ইট। তবে কোন শ্রমিক যদি, এখানে দেখেন আবার কিছু কথা বলা আছে, ফৌজদারি কোনো অপরাধ যদি হয়ে থাকে, লাইক চুরি, অগ্নিসংযোগ, মনে করেন আপনি আগুন লাগাই দিচ্ছেন, ঠিক আছে, তারপরে দাঙ্গা হাঙ্গামা মানে মারামারি এগুলা করছেন, এইসব কারণে যদি আপনি বরখাস্ত হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর ক্ষতিপূরণের টাকাটা দাবি করতে পারবেন না। পাওয়া তো অনেক দূরের কথা, আপনি দাবি করতে পারবেন না। ওকে, বাট আইনানুগ যে সকল সুযোগ সুবিধা সেই সকল সুযোগ সুবিধা আপনি পাবেন, সেখানে আপনার কোনো নেই। কারণ আমাদের আইনে বলা হয়েছে একজন মার্ডার কেসের আসামি, ঠিক আছে, সেও একজন উকিল নিয়োগ করতে পারবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত নাকি তার অপরাধটা প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একজন ব্যক্তিকে অপরাধী বলতে পারবো না। ফর এক্সাম্পল, আপনার বিরুদ্ধে খুনের এলিগেশন আসছে, অর্থাৎ খুনের মামলা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাকে মানে আপনার বিরুদ্ধে যে খুনের এলিগেশনস বা অভিযোগটা আনা হয়েছে সেটা প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে অপরাধী বলা যাবে না। এই কারণে কি করতে পারবে, সে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে পারবে। এটাই বলা হয়েছে যে সকল ধরনের আইনানুগ সুযোগ সুবিধা সে পাবে, এটাতে কোনো বাধা নাই, কিন্তু কোম্পানির থেকে যে সে ক্ষতিপূরণ বাবদ মজুরিটা পাইতো সেটা সে পাবে না। এটা কোন ক্ষেত্রে? আপনার ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি জানেন, যদি কোম্পানি থেকে আপনার সরকারি চাকরির ব্যাপারটা আলাদা, যদি বেসরকারি চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে সেই ক্ষেত্রে আপনি ছোটখাটো ভুল করেন বা বড় ধরনের ভুল করেন না কেন, আপনাকে এই সেক্টরটার মধ্যে ফালানো হয় এবং দেখা যায় যে মজুরি এবং টাকা কিছুই দেওয়া হয় না। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এইটুকু জায়গায় কি বুঝলাম আবার একটু ক্লিয়ার করি। এখানে কি বলা হয়েছে, একজন মালিক তার শ্রমিককে, অর্থাৎ পার্মানেন্ট স্থায়ী যে শ্রমিক, তাকে বিনা নোটিশে কখনোই কি করতে পারবে না, বরখাস্ত করতে পারবে না। কিন্তু সে যদি কোনো অসৎ আচরণ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে বিনা নোটিশেও আপনার সেই ক্ষেত্রে তাকে বরখাস্ত করা যাবে, বাট বিনা নোটিশে করা যাবে না, নোটিশ দিতে হবে। যদি সেটা ক্রিমিনাল কোনো ম্যাটার হয় তাহলে সেই ক্ষেত্রে আর নোটিশ প্রদান করার দরকার নাই, বিনা নোটিশেই
বরখাস্ত করা যাবে। বাট বরখাস্ত করলেও এই ক্ষেত্রে আপনার কি হবে, এই ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের টাকাটা অবশ্যই পাবেন। হ্যাঁ, ক্ষতিপূরণ বাবদ অর্থাৎ 1 বছরের যে টাকাটা 15 দিনের সেটা আপনি পাবেন। সরি। কিন্তু সেটা যদি আপনার ওই যে চুরি, দাঙ্গা, হাঙ্গামা অর্থাৎ ফৌজদারি অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে আর আপনি ক্ষতিপূরণও পাবেন না, টাকা মজুরির টাকাওটা সেটাও আপনি পাবেন না। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম, ক্লিয়ার। এইবার দেখেন মূলত বরখাস্ত করার পদ্ধতিটা কি। আমরা এতক্ষণ বেসিক যেটা সেটা আলোচনা করছি, এখন আমরা প্রক্রিয়াটা দেখবো যে একজন মালিক কিভাবে একজন শ্রমিককে বরখাস্ত করবে। এই প্রক্রিয়াটা কি মূলত দেখেন, উক্ত শ্রমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে হবে। অবশ্যই দেখেন আমি কোম্পানিতে, আপনার কোম্পানিতে চাকরি করি। এখন আমাকে যদি আপনি না জানান যে আমার অপরাধটা কি, তাহলে তো হবে না, তাই না? আমাকে আপনার অপরাধটা জানাইতে হবে যে এই অপরাধ আপনি করছেন, তো এই জন্য কোম্পানি ডিসিশন নিছে আপনাকে বরখাস্ত করে দিবে। তো এরকম এই উক্ত শ্রমিকের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করতে হবে এবং ওই অভিযোগের কপিটা তাকে প্রদান করতে হবে, যেটা বললাম আর কি। এবং তাকে একটা শোকজ নোটিশ, মানে আপনি যে অপরাধ আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, যে মানে সবাই মানে আরো যে শ্রমিকরা আছে তারা আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনছে আমার কাছে, এখন আপনি কি বলেন? আপনি কি এর বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে কোনো উত্তর দিতে চান কিনা, মানে অর্থাৎ নিজেকে আপনি নির্দোষ প্রমাণ করতে চান কিনা, এই মর্মে লিখিত জবাব আপনার কাছে চাবে আর কি কোম্পানি। সেটা কত দিনের মধ্যে? 7 দিন টাইম দিবে। ধরেন আজকে আপনাকে একটা নোটিশ পাঠাইছে, শোকজ নোটিশ যেটাকে বলে। শোকজ নোটিশ বুঝছেন তো না? মানে কারণ দর্শানোর নোটিশ, বুঝছেন না বিষয়টা? জি ম্যাম, জি বুঝছি। আপনাকে শোকজ নোটিশ দিবে, আজকে থেকে পরবর্তী 7 দিনের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে যে কি আসলে কি আপনি নির্দোষ, নাকি আপনি এই সকল অপরাধ আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে সবকিছু আপনি মেনে নিলেন, গেল। তারপরে জবাব পাওয়ার পরে, জবাবটা আপনি কার কাছে দিবেন? কোম্পানির কাছেই দিবেন। কোম্পানি জবাব পাওয়ার পরে শুনানির একটা সুযোগ দিবে, অর্থাৎ দুই পক্ষের শুনানি, অর্থাৎ লাইক ওই কোর্টে যেরকম হয় না, মানে বাদী বিবাদী পক্ষের শুনানি হয়, দেখছেন না? ওই রকম একটা শুনানির সুযোগ দিবে। এবং প্রত্যেকটা কোম্পানিতেই একটা তদন্ত কমিটি থাকে, ঠিক আছে? প্রশাসনিক বা তদন্ত কমিটি থাকে। যখন নাকি ওই, এটা আমি অলরেডি প্রথম ক্লাসে আলোচনা করছি, যখন নাকি এই তদন্ত কমিটির ব্যর্থ হয় তখনই মূলত মামলাগুলা কোর্টে যায় শ্রম আইনের আন্ডারে। আচ্ছা যাই হোক, গেল। উভয় পক্ষের সমান সংখ্যক সদস্য নিয়ে একটা তদন্ত, এই যে দেখেন যেটা বললাম তদন্ত কমিটি, উভয় পক্ষে সমান সংখ্যক থাকতে হবে। ধরেন আমার পক্ষে 5 জন আছে, তাহলে আপনার পক্ষে 5 জন থাকতে হবে, অর্থাৎ মালিক পক্ষে 5 জন মানে শ্রমিক পক্ষে 5 জন সদস্য থাকতে হবে। এরকম আপনার উভয় পক্ষে সমান সংখ্যক সদস্য নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং 60 দিনের মধ্যে পুরা তদন্ত শেষ করতে হবে। তদন্ত সাপেক্ষে কোনো শ্রমিককে লিখিতভাবে সাময়িকভাবে বরখাস্ত করা যাবে। এই তদন্তটা কার্যের জন্য ধরেন যে কয়দিন তদন্ত চলবে, হ্যাঁ, সেই কয়দিন, যে কি বলছে এখানে 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে আপনাকে তদন্তটা শেষ করতে হবে, এটা বলছে না? তাহলে এই 2 মাসের জন্য আপনাকে বরখাস্ত করা যাবে, অর্থাৎ সাময়িকভাবে একটা টেম্পোরারি যেটাকে বলা হয়, ওই টাইমটা আপনার অফিসে আসতে হবে না, বাট ওই টাইমটার টাকাটা কিন্তু আপনি পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আপনাকে যদি পুরোপুরি বরখাস্ত করে দেয় সেক্ষেত্রে তো আপনি টাকাটা আশা করতে পারেন না, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না যদি সেটা ক্রিমিনাল হয়ে থাকে। বাট আপনার ক্রিমিনাল পর্যায়ে না গিয়ে যদি ছোটখাটো বিষয় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই যে প্রতি বছরের জন্য 15 দিনের টাকাটা পাবেন ক্ষতিপূরণ সহ। বাট যদি সাময়িকভাবে, অর্থাৎ তদন্ত করার সাপেক্ষে যদি আপনাকে টেম্পোরারি যে বরখাস্তটা করবে সেই সময়ের টাকাটা কিন্তু আপনি ঠিকই পাবেন। এই যে দেখেন কি বলছে, 60 দিনের বেশি হবে না, সাময়িক বরখাস্ত করা হলে তার অর্ধেক মজুরি সহ, এই যে অর্ধেক মজুরি সহ অন্যান্য সকল ভাতা তাকে প্রদান করা হবে। আচ্ছা, অভিযোগটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে দণ্ড দেওয়া হবে এবং দণ্ড অনুযায়ী কি শ্রমিককে সাময়িক বরখাস্তকালীন সময়ের বাকি অর্ধেক মজুরি পাবেন। এটা কোম্পানির একটা নির্দিষ্ট ব্যাপার, ঠিক আছে? কোম্পানি চাইলে পুরোপুরি তাকে তার টাকা করতে পারে যদি সেটা ফৌজদারির বিষয় হয়ে থাকে, আর যদি না হয় তাহলে যে সাময়িক বরখাস্তকালীন সময়ের বাকি অর্ধেকটা
সেটা তার টাকাটা দিবে না। অভিযোগ আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে সাময়িক বরখাস্তের সময় কর্মরত বলে গণ্য করতে হবে এবং বাকি অর্ধেক মজুরি পুরোটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এটা আবার একটু বলি। যদি অভিযোগটা প্রমাণিত হয়ে যায় তাহলে ওই যে সময়টা, যে পিরিয়ডটাতে তদন্ত কার্য চলতেছিল, যে পিরিয়ডটাতে আপনাকে বরখাস্ত করে রাখা হয়েছিল টেম্পোরারি, ওই সময়ের অর্ধেক মজুরি আপনি পাবেন। হ্যাঁ, পুরো টাকাটা পাবেন না। ধরেন আপনার স্যালারি হচ্ছে 50,000, সেক্ষেত্রে আপনি হয়তো বা 25,000 টাকা পাচ্ছেন, আর 25,000 টাকা পাবেন না যদি এটা আপনার অভিযোগটা পূরণ, মানে অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয়। এরপরে বাকি যে শাস্তি দেওয়ার সেটা তো দিবে। কিন্তু যদি আপনার অভিযোগটা সরাসরি প্রমাণিত না হয়, অর্থাৎ অভিযোগটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে পুরো টাকাটাই কিন্তু দিয়ে দিতে হবে আপনাকে। বুঝছেন? অর্থাৎ 50,000 টাকা মানে 50,000 টাকাই আপনাকে দিয়ে দেওয়া হবে। দেখেন এরপরে কি বলছে, অভিযোগ প্রমাণিত হওয়ার পর দণ্ডিত হলে সেই আদেশের কপি উক্ত শ্রমিককে প্রদান করতে হবে। এখন মনে করেন অভিযোগটা প্রমাণিত হয়েছে, হ্যাঁ, অভিযোগটা প্রমাণিত হওয়ার পরে আপনাকে তো সাজা প্রদান করলো, তাই না? তাহলে সাজাটা যে দিল, কি সাজা দিল সেটার কপিটা আপনাকে দিতে হবে। ওই যে রেজিগনেশন যে লেটারটা, সরি মানে মালিক পক্ষ যে আপনাকে মানে চাকরি থেকে অবসানের বা বরখাস্তের যে নোটিশটা আপনাকে দিবে, এটাই আর কি বলা হচ্ছে। এই আদেশের কপিটা জানানো হবে। কোন শ্রমিক উক্ত দণ্ডাদেশ বা নোটিশ বা চিঠি গ্রহণ করতে যদি অস্বীকার করে তাহলে নোটিশ বোর্ডে টানায় দিবে। এখন মনে করেন কেউ যদি সেটা রিসিভ করতে না চায়, যে না আমি এটা মানি না, ধরবো না, হ্যান না তেন না, এরকম যদি করে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে একটা নোটিশ বোর্ড থাকে, সেটা আমরা সবাই জানি। তাহলে সেই নোটিশ বোর্ডে টানায় দিবে যাতে সবাই দেখতে পারে, এবং সর্বশেষ কি করবে, তার বাসায় অর্থাৎ তার যে ঠিকানা দেয়া থাকবে কোম্পানিতে, সেই ঠিকানায় ডাক যোগে বা রেজিস্ট্রি যোগে পাঠায় দেওয়া হবে, বাস। এবং কোন শ্রমিককে শাস্তি প্রদান করলে মালিককে উক্ত শ্রমিকের পূর্বের নথিপত্র, চাকরিকালীন যা যা ছিল, এই সব কিছু তাকে ফেরত দিতে হবে। দেখবেন কোন জায়গায় যখন আপনি চাকরি নিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যে সার্টিফিকেটের ফটোকপি গুলো জমা দেন না, দেন কিনা? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে ওই সার্টিফিকেটের যত ফটোকপি, কাগজপত্র, আরো যা যা যাবতীয় যা যা বিষয় বস্তু আপনি জমা দিবেন, এই সব কিছু আপনাকে ফিরিয়ে দিতে হবে। এবং আপনাকেও যে মানে আপনার কোম্পানির আইডি কার্ড, এই সে যা যা বিষয় আপনি মানে কোম্পানি থেকে আপনি পাইছেন, সেগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে। এক্সেপ্ট আপনার স্যালারি, এগুলা দিতে হবে না। বাট আপনার যে আইডি কার্ড হোক, তারপরে আরো যা যা বিষয়বস্তু আছে, এগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ অফিসের যে আইডেন্টিটা, সেটি আপনাকে দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে তাহলে এই টপিকসটা? তাহলে প্রথমত কি করতে হবে, আবার একটু যদি রিভিউ করি। প্রথমত শ্রমিককে মানে যে শ্রমিকের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে, তার একটা লিখিত অভিযোগের ফটোকপি কি করতে হবে, ওই শ্রমিককে দিতে হবে। শোকজ নোটিশ আর কি, যেরকম এরকম অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে, আপনি উত্তর দেন। তাহলে যেই দিন শোকজ নোটিশ দিবে, সেই দিন থেকে পরবর্তী 7 দিনের মধ্যে সে জবাব দিবে। লিখিত জবাবের কপিটা পাওয়ার পরে তদন্ত কমিটি একটা শুনানির দিন ঠিক করবে। এই দিনে দুই পক্ষের কথা শোনা হবে, মালিকের কথা, শ্রমিকের কথা, এটা তদন্ত কমিটি যারা থাকবেন তারা শুনবে। শোনার পরে যদি তদন্ত করার প্রয়োজন হয়, এই জন্য 60 দিনের মতো অর্থাৎ 2 মাসের মতো একটা তদন্ত আপনার তদন্তের ডেট আপনাকে দিবে, যে এই 2 মাস আমরা তদন্ত করব, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনাকে তদন্ত শেষ করতে হবে। সো যেই কয়দিন তদন্ত চলবে, সেই কয়দিন আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। তো সাময়িকভাবে বরখাস্ত করার ক্ষেত্রে আপনার কি, যদি আপনার অভিযোগটা প্রমাণিত হয়ে যায়, সত্য যদি বলে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অর্ধেক টাকা পাবেন। ঠিক আছে? আর ধরেন 2 মাসে আপনার স্যালারি আসলো 1 লাখ টাকা, সেক্ষেত্রে হয়তো আপনি 50,000 টাকা পাইলেন। আর যদি অভিযোগটা প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে পুরো টাকাটা তো পাচ্ছেন, প্লাস ক্ষতিপূরণ সহ, ক্ষতিপূরণের টাকাটাও পাচ্ছেন আপনি। এবং তারপরে কি হচ্ছে, এরপরে যদি সত্যতা প্রমাণিত হয় শেষ পর্যন্ত, তাহলে আপনাকে দণ্ড দিল। ওই দণ্ড যে মানে কি কি দণ্ড দিল, দণ্ডের আদেশটা এইটা নোটিশে লেখা থাকবে, এবং সেই নোটিশটা শ্রমিককে দিতে হবে। যদি শ্রমিক রিসিভ করতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে অফিসে নোটিশ বোর্ডে টানায় দেওয়া হবে, এবং সর্বশেষ কি করা হবে, এটা ডাকযোগে কি করতে হবে, তার যে বাসার ঠিকানা, সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
তারপরে কি বলছে? তারপরে বলছে যখন নাকি শ্রমিককে আপনারা মানে একেবারে বরখাস্তই করে দেওয়া হবে। একবারে যখন তাকে চাকরি থেকে বিচ্যুতি করে দেওয়া হবে, তখন সেই ক্ষেত্রে যাবতীয় যে মানে চাকরি নেওয়ার সময় তার যে নথিপত্র, কাগজপত্র যা, যা ছিল এই সবকিছু ফিরায় দিতে হবে। দ্যাটস ইট। ক্লিয়ার বিষয়টা? ম্যাম একটা কোশ্চেন ছিল আমার। বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখানে হচ্ছে যদি হচ্ছে কোনো এমপ্লয়ার তাদের হচ্ছে পলিসিতে লিখে রাখে যে আপনি এই অভিযোগে যদি প্রমাণিত হন, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার আমাদের কাছে আহ কোনো সুবিধা পাবেন না। সেক্ষেত্রে কি হচ্ছে শ্রমিককে সেটা কিছু করতে পারবে? না, তাদের সেক্ষেত্রে পারবে পলিসিতে না। যদি লেখা থাকে আরকি। আর না, সেই পারবে প্রসিডিউর না। মেইনটেইন করে যদি কেউ যোগদান করে। তাহলে পারবে না। যে ক্ষেত্রে আপনাকে আমি মানে আপনি যখন চাকরিতে যোগদান করতেছেন, তখনই যখন আমি আপনাকে সবকিছু বলে দিছি এবং আপনি সেটা মেনে নিছেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি আর ক্লেম করতে পারবেন না। ঠিক আছে? এই। জি ম্যাম। কিন্তু মনে করেন যে অমানবিক কিছু যদি লেখা থাকে তাহলে সেটা তো আর হবে না। অর্থাৎ শ্রম আইন ২০০৬ এর বিপরীতে গিয়ে যদি কোনো মানে শর্ত যদি তারা জুড়ে দেয়, কন্ডিশন যদি তারা জুড়ে দেয়, এবং দেখেন আমরা যখন একটা কোম্পানিতে জয়েন করি, মোটামুটি বাধ্য হয়ে আমরা সেই কোম্পানির সবকিছু মেনে নিয়ে জয়েন করি, তার কারণ আমাদের চাকরিটা দরকার। আমরা ওই সময় অত কিছু দেখার সময় পাই না, দেখিও না। ঠিক আছে? সো যদি এমন কোন শর্ত বা কন্ডিশন তারা লেখে যেটা নাকি শ্রম আইন ২০০৬ এর বিপরীতে গিয়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই সে ক্লেম করতে পারবে। প্রয়োজনে সে চিৎকার করলা কেন? ক্লাস নিচ্ছে না? সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে সে প্রয়োজনে শ্রম আইন আদালতেও যাইতে পারবে। বুঝছেন? বুঝছেন? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, কোন শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করা যাবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, এতক্ষণ আমরা পড়ছি বরখাস্ত করার বিষয়টা, একেবারে চাকরি থেকে অবসানের যে বিষয়টা। এখন কথা হচ্ছে সাময়িকভাবে অর্থাৎ টেম্পোরারি ভাবে যেটা বললাম, বরখাস্ত করা যাবে কিনা। দেখেন, ভারত শ্রম আইন অনুযায়ী কোন শ্রমিক যদি অসৎ আচরণের অভিযোগে অভিযুক্ত হন, ওই বিষয়টি তদন্তের জন্য উক্ত শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করে। আমি অলরেডি আপনাদেরকে আগের যে টপিকটা সেটাতে বলে ফেলছি যে তদন্তের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা যাবে। দেখেন, ধারা ২৪-২ অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত শ্রমিক তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটার তদন্তের জন্য সাময়িকভাবে তাকে বরখাস্ত করা যাবে, অর্থাৎ ৬০ দিন। সাময়িকভাবে বরখাস্ত করতে হলে ৬০ দিনের বেশি তাকে বরখাস্ত করা যাবে না। ৬০ দিন। ওকে? বাট সাময়িকভাবে বরখাস্ত করলে ওই শ্রমিকের যত মজুরি, তারপর হচ্ছে ভাতা, এই সব কিছু কিন্তু প্রদান করতে পারে। আমি অলরেডি আপনাদেরকে এগুলো আলোচনা করে বুঝিয়েছি, এটা বলার কিছু নেই। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, বরখাস্তকরণের জন্য সাময়িকভাবে বরখাস্ত কি বাধ্যতামূলক? মানে পুরাপুরি বরখাস্তকরণের জন্য কি সাময়িকভাবে বরখাস্ত করে এটা কি বাধ্যতামূলক? মানে আমার বিরুদ্ধে জাস্ট অভিযোগটা আনা হয়েছে, এখনো তো তদন্ত হবে, তারপরে না প্রমাণ হবে যে আসলে কি আমি কাজটা করছি কি করি নাই, তাহলে কেন এই ২ মাসের জন্য আমাকে বরখাস্ত করা হবে? এটা জিজ্ঞাসা করছে যে করা যাবে কিনা, এটা কি আসলে কি বাধ্যতামূলক কিনা। আসলে বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না, এটা নির্দিষ্টভাবে আমাদের এই শ্রম আইন ২০০৬ উল্লেখ করা হয়নি। তবে এই অসদাচরণের বিষয়ে কেউ যদি অভিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার বিষয়টা তদন্ত করার জন্য মূলত এই সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই রুলসটা কেন করা হয়েছে সেটা একটু বলি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে বরখাস্ত সে যদি মনে করেন যে লাইক ধরেন আমি অভিযুক্ত, হ্যাঁ, এখন মনে করেন আমার কোম্পানিতে ২০০ জন শ্রমিক কাজ করে, ২০০ জনের সবাই যখন জেনে গেল যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনছে, তখন সবার একটা মানে খারাপ দৃষ্টি বা খারাপ একটা চিন্তা ভাবনা আমার প্রতি আসবে না? বলেন, আসবে কিনা? বেশিরভাগ ক্ষেত্রেই আসবে।
তখন দেখা যাবে যে তাতে করে আমার আরো মেন্টালি আমি ডিসঅ্যাট্রাক্টেড হব। দেখা যাবে যে আমার তখন মেন্টালি কোনো সমস্যা হইতে পারে, বা অনেক সময় দেখা যাবে যে আমি যদি কাজটা সত্যি সত্যি করে থাকি তাহলে ওই এভিডেন্স গুলা ধ্বংস করে দেওয়ার জন্য, এভিডেন্স গুলো নষ্ট করে দেওয়ার জন্য হয়তো আমি ওই অফিসে থাকাটা আরো বেশি রিস্কি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই সমস্ত কথাবার্তা বিবেচনা করে মূলত ওই সাময়িকভাবে বরখাস্তের বিষয়টা একসেপ্ট করা হয়েছে। এবার বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই সময় 2006 ওইভাবে সুস্পষ্ট ভাবে বলা হয়নি যে সাময়িকভাবে তদন্ত কার্য করতে গেলেই বরখাস্ত করতে হবে, এটা বলা হয়নি। কিন্তু এই শ্রমিকের কথা, সবার কোম্পানির সবার কথা চিন্তা করে, মালিকের কথা, শ্রমিকের কথা, সব কথা চিন্তা ভাবনা করে মূলত কি করা হয়েছে, এই রুলসটা রাখা হয়েছে, অর্থাৎ এই ক্রাইটেরিয়া বা কন্ডিশন যেটাই বলেন না কেন এটা রাখা হয়েছে। দ্যাটস ইট। এবার বুঝছেন? হ্যাঁ, বুঝছেন কি না? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। অপসারণের ক্ষেত্রে মালিকের যেসব পদ্ধতি অনুসরণ করতে হবে। আচ্ছা, এরপরের কথাটা হচ্ছে, আমি তখন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, রাখো। অপসারণের ক্ষেত্রে মালিকের যেসব পদ্ধতি অনুসরণ করতে হবে। আচ্ছা, শ্রম আইনের সংশোধিত 2018, শ্রম আইনটা 2018 সালে একবার সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে আপনার শ্রমিককে অপসারণ করার বিষয়টা বলা হয়েছে, যেটা নাকি ধারা 26-এ উল্লেখ করা হয়েছে। মানে একজন শ্রমিককে যখন অপসারণ করবে তখন সেই ক্ষেত্রে কি কি পদ্ধতি তাকে মেনে চলতে হবে। ঠিক আছে? এটা মালিকের কথাটা বলা হয়েছে, মালিককে কি করতে হবে। দেখেন, স্থায়ী শ্রমিক যদি মাসিক মজুরি ভিত্তিক হয় তাহলে 120 দিন, আমি অলরেডি এটা আপনাদের আলোচনা করছি। আচ্ছা, এই জিনিসটা আমি অলরেডি আলোচনা করছি, একই জিনিস বারবারই এখানে রিপিট করা হয়েছে, এটা একটু নিজেরা দেখে নেবেন। যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করবেন আগামী ক্লাসে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা লিভ নিতে যাচ্ছি। একটা বিষয় একদিনের যে কাউকে যদি সাময়িক বরখাস্ত করলে 2 মাস তদন্তের জন্য হয়তো সময় নেয়, 2 মাসের ভিতর যদি তার তদন্ত যদি শেষ না হয় বা এটার কোনো ফলাফল যদি না আসে এটা কোনো কারণে, তাহলে এটা কিরকম হবে? তাহলে সে চাকরিতে জয়েন করবে আবার।